চিনি কোকেইনের চেয়েও বেশি অ্যাডিকটিভ। চিনি আসলে কি খুব খারাপ? কত খারাপ? আমাদের শরীরের পাওয়ার হাউসে যে শক্তিটা উৎপন্ন করবে আমার বেসিক তিনটা এনজাইমকে সুগার বাধা দিচ্ছে, এই সেম কাজটা আরেকটা উপাদান করে, সেটা হচ্ছে সায়ানাইড। এবং আমরা যদি বলি খুব পাওয়ারফুল বিষ কোনটা, সায়ানাইড। হাইপারটেনশনের সমস্যা হতে পারে, পিসিওএস, ইনফার্টিলিটি, খুব কমন কিছু প্রবলেম যেগুলো এই সুগার খুব বাজেভাবে করে। 17 থেকে 21% আপনি সুগার অ্যাডেড যদি থাকে, আপনি 38% চান্স আপনি এটা মারা যাবেন। সালাম আলাইকুম ডক্টর মুনুন, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমরা যেটা নিয়ে আলাপ করতে, সেটা হচ্ছে যেদিকে তাকাই সবাই খালি হচ্ছে চিনি খারাপ, চিনির ক্ষতিকর দিক, এটা নিয়ে এখন অনেক আলাপ করি। কিন্তু চিনি দেখতে সাদা, বেশ চকচক করে, ভালোই লাগে। চিনি আসলে কি খুব খারাপ? আমাকে যদি বলেন, আমি নিউট্রিশনাল পার্সপেক্টিভ থেকে প্লাস হচ্ছে ফিজিক্যাল মেন্টাল পার্সপেক্টিভ, তিনটা অ্যাসপেক্টেই বলবো খুব খারাপ। কত খারাপ? কারণ আমরা তো ছোটবেলা থেকে শুনে আসি নাই। আমরা জানি যে মিষ্টি ভালো, খাওয়ার পরে আমরা মিষ্টি খাই, চায়ে আমরা মিষ্টি খাই, ফিন্নি খাই, জর্দা খাই, যেটাই খাই আমরা চিনি দেই। চিনিকে যে এত খারাপ বলা হচ্ছে, চিনিটা আসলে কেন এত খারাপ? মানে এটা এমন কি ক্ষতি করছে যে সবাইকে এখন চিনি নিয়ে বলতে হবে? আমি যদি আপনাকে এটা বলি যে আমাদের শরীরের শক্তি উৎপন্ন করার যে মেইন ঘরটা, এটাকে আমরা মাইটোকন্ড্রিয়া বলি, পাওয়ার হাউস। যেটা পাওয়ার হাউসের যে শক্তিটা উৎপন্ন করবে আমার শরীরকে চালানোর জন্য, ওখানে তিনটা এনজাইমকে এই শুধুমাত্র সুগার বাধা দেয় কাজ করতে। তার মানে আমরা কি বলি যে চিনি খাবো, শক্তি হবে, যেহেতু কার্বোহাইড্রেট, সো আমার ব্রেইনের খাবার। কিন্তু ইন্টারেস্টিং দেখেন, যে শক্তি উৎপন্ন করার যে ঘর, ওটাকেই বেসিক তিনটা এনজাইমকে সুগার বাধা দিচ্ছে যে ও শক্তি উৎপন্ন করতে পারে না, মানে এটিপি। এই জিনিসটা আপনি দেখেন, খাবারটা খাচ্ছেন, শক্তি উৎপন্ন হবে, আপনি কাজ করার শক্তি পাবেন, কিন্তু এটাকে আপনাকে বাধা দিচ্ছে। এবং এই সেম কাজটা আরেকটা উপাদান করে, সেটা হচ্ছে সায়ানাইড। এবং আমরা যদি বলি খুব পাওয়ারফুল বিষ কোনটা, সায়ানাইড। কাজেই সুগার হয়তো সায়ানাইডের মতো এত বেশি সাথে সাথে অ্যাটাক করে আমাদেরকে মেরে ফেলে না, কিন্তু ও গিয়ে ঠিক একইভাবে আমাদের যে শক্তি উৎপাদনের যে ঘরটা মাইটোকন্ড্রিয়া, ওকে বাধা দেয়। এবং ও তখন আস্তে আস্তে করে ফ্যাটিক হতে থাকে। এবং আপনার আমার শরীরে ধীরে ধীরে, শুধু তো মাইটোকন্ড্রিয়া না, বিভিন্ন অর্গানেও সুগার বাধা দেয়। এবং আস্তে আস্তে ওই জিনিসগুলো ফেইল হতে থাকে, যেটা আমরা সাথে সাথে বুঝি না, আমরা খুব ধীরে ধীরে বুঝতে পারি। এবং ওটার ফলস্বরূপই আমরা বর্তমানে যেটা কিনা, যেই অসুখ আমাদের 50-60 বছরে হওয়ার কথা, ডায়াবেটিস, প্রেশার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, আরও অনেক অসুখ, ওগুলো এখন আমরা খুব আর্লি এজে পাই। 20 বছর, 25 বছর, ছোট বাচ্চাদেরও, 6-7 বছরের বাচ্চাও আপনি পাবেন। চিনির কারণে আমাদের কি ধরনের মানসিক বা শারীরিক রোগ হইতে পারে? যে একটা মানুষ চিনি খায়, মানুষ চিনি খায় না, তো তাতে আসলে কি ডিফারেন্স হতে পারে? মানে আমি রোগের জায়গা থেকে বলতেছি, সুস্থতার জায়গা থেকে বলতেছি, যে কি শারীরিক বা কি মানসিক রোগ হইতে পারে বিকজ আমরা এত বেশি চিনি খাচ্ছি? কারণ সবাই তো খাচ্ছে। যদি আমরা শরীর থেকে শুরু করি, তারপরে যদি আমরা মনে যাই, শরীরে প্রথমে আমরা সবাই জানি যে এটা মানে সুগার বেশি ইনটেক করলে আমাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, টাইপ 2 ডায়াবেটিস যেটা বলি। এবং এরপরে যদি আমি ডায়াবেটিসের পরে যদি আমি অন্য দিকে যাই, আমাদের রক্তের দিকে আসি, ওখানে আমাদের যে রক্তের যে শিরাটা থাকে, এই অতিরিক্ত যদি সুগার ইনটেক করা হয়, ওই শিরাটার যে দেয়ালটা থাকে ওটাকে শক্ত করে ফেলে এবং আরও কিছু সমস্যা ক্রিয়েট করে। ওখান থেকে আমাদের হাইপারটেনশনের সমস্যা হতে পারে, আমাদের ওখান থেকে আবার হার্ট অ্যাটাকেরও ইস্যু চলে আসতে পারে। আবার এই সুগারই অতিরিক্ত যখন হয়ে যায়, ওকে যখন আমরা হজম করতে পারি না, আমাদের শরীরে তখনও চর্বি হিসেবে জমা হচ্ছে। চর্বি হিসেবে জমা হওয়ার কারণে তখন আমাদের দেখায় রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাচ্ছে, ঘরে ঘরে হাইপার কোলেস্টেরলেমিয়া। এরপরে আপনি যদি আসেন যে আমাদের মোটামুটি কিডনিতেও সে সমস্যা করবে। আপনি যদি ক্যান্সারের দিকে যান, খুব ইন্টারেস্টিংলি এখন দেখা যাচ্ছে এই ক্যান্সার হওয়ার পিছনেও সুগার সোললি না, বাট এটা ওয়ান অফ দ্য কম্পোনেন্টস। আরও যদি আমরা আসি স্কিনের দিকে, স্কিনে আর্লি এজিং হতে পারে, অনেক সময় একনির ইস্যুটা বেড়ে যায়, বা আদার্স স্কিন কন্ডিশনগুলোকে সুগার হচ্ছে গিয়ে বাড়ায় ফেলে। আমরা যদি আলাদা আলাদা করে ছেলে মেয়েদের রিপ্রোডাক্টিভ হেলথের দিকে তাকাই, হরমোনাল ইস্যুর দিকে তাকাই, মেয়েদের বর্তমানে পিসিওএস, ইনফার্টিলিটি, খুব কমন কিছু প্রবলেম যেগুলো এই সুগার খুব বাজেভাবে করে। আরও যেটা ছেলেদের দিকে হচ্ছে, ছেলেদেরও দেখা যায় যে ইরেকশন প্রবলেম করতে পারে, বা হচ্ছে ওদের ইরেকশন ফেলিয়ারের পাশাপাশি প্রিম্যাচুর ইজাকুলেশনেও কিছু ক্ষেত্রে সুগারের কিন্তু একটা ভূমিকা থাকে, যে ওয়ান অফ দ্য কম্পোনেন্টস। ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়ে যায়, ওখান থেকে তাদের একটা হ্যাম্পার করে।
এছাড়া আরও যদি আমরা সমস্যার দিকে তাকাই যে আমাদের জয়েন্ট পেইন থাকে, এই জয়েন্ট পেইনগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সুগার খুবই মানে ইনফ্লামেশনে হেল্প করে, ওখান থেকে এগুলো খুব বেড়ে যায়। সো আমি বলছি না যে সুগার প্রত্যেকটা জিনিসের সোল রিজন, বাট এগুলো প্রত্যেকটাকে যেটা করে ও হচ্ছে গিয়ে ত্বরান্বিত করে, বাড়িয়ে দেয়। এবং এগুলা শুধুমাত্র আমার মুখের কথা না, যেমন আমি জাস্ট একটা স্টাডি আমি যদি আপনাকে বলি, হার্ভার্ডে একটা স্টাডি করা হয়েছিল যে হাইপারটেনশন নিয়ে। বলা হচ্ছে আপনি যদি 17 থেকে 21% বেশি সুগার বেসড খাবার খান, একেবারে সাদা চিনি জাতীয় খাবার খান, সেই ক্ষেত্রে আপনার 38% চান্স যে আপনি খুব দ্রুত কার্ডিওভাস্কুলার ডিজিজে মারা যাবেন। আর সেই ক্ষেত্রে আপনি যদি ওই সুগার বেসড খাবারটাকে মানে নর্মাল একটা খাবারে নিয়ে আসেন, ওখানে আপনার মাত্র 8% চান্স যে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজে এটা জিনিসটা সমস্যাটা হতে পারে বা মারা যেতে পারেন। সো এই যে সিগনিফিকেন্ট চেঞ্জগুলো, এটা তো আমি শুধু জাস্ট আমাদের কার্ডিওভাস্কুলার প্রবলেমটা বললাম, এরকম আরও অনেক স্টাডি আছে যেগুলো আমি প্রত্যেকটা, যেটা বললাম যে ডায়াবেটিস বললাম, বা আমাদের অ্যান্টি এইজিংয়ের বা এইজিং ত্বরান্বিত করা, বা ক্যান্সার বা ইনফার্টিলিটি, বা এই যে ক্যান্সার ক্ষেত্রে কোলোরেক্টাল ক্যান্সার বাড়ায় ফেলে যদি আমরা জাস্ট হচ্ছে হাই ফ্রুক্টোজ ডায়েট খাই, এটাও কিন্তু একটা স্টাডি। এটাই যে 2014 না 12 জানি এটা পাবলিশ হলো। সো এরকম অসংখ্য রিসার্চ কিন্তু এখন চলছে। এবং মানসিক দিকে এখন আমি যদি আসি, মানসিক দিকে টাইপ 3 ডায়াবেটিস বলা হয় অ্যালঝেইমার্স ডিজিজকে, এখন বলে মানুষ মুখে মুখে। সো এই অ্যালঝেইমার্স ডিজিজ বা ডিমেনশিয়া, ভুলে যাওয়ার যে অসুখটা, মারাত্মকভাবে সুগার এটাকে হচ্ছে ইনডিউস করে, বাড়িয়ে ফেলে। যারা খুব বেশি সুগারি ফুডে মানে ইনভলভ হয় বা ডিপেন্ডেন্ট থাকে, তাদের অনেকেরই কনসেন্ট্রেশন প্রবলেম থাকে, তারা ফোকাস করতে পারে না, তাদের দেখা যায় ভুলে যাওয়ার প্রবণতা, ব্রেইন ফগ। আবার যদি ডিপ্রেশন, এংজাইটি বলি, এগুলো অনেকখানি যে সুগার ইনটেক যাদের বেশি থাকে অনেকখানি বাড়িয়ে ফেলে। দেখা যায় ওষুধ খাচ্ছে, সব কিছু করছে, কিন্তু তারপরও কেন ইমপ্রুভ করছে না? কারণ আপনি আপনার ফুড হ্যাবিট ইমপ্রুভ করছেন না। এরকম অনেক। আবার যদি আমি একটু দেখি বাচ্চাদের মেন্টাল হেলথের দিকেও যদি আসি, যে খুব কমনটা বড়দেরও থাকে, ADHD যেটা আমরা বলি, অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি। চিনি আয়ু কমায়, এই বিষয়টা আপনি কতটুকু একমত যে চিনি আসলে আয়ু কমায়? মানে সাইন্টিফিক দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার আয়ু কমে বাড়ে না, আল্লাহ ঠিক করে রাখছেন বা আল্লাহ সব কিছু জানেন, কিন্তু আমি বলছি সাইন্টিফিক দিক থেকে। এই যে মাত্র যে স্টাডিটা বললাম যে আপনি 17 থেকে 21% আপনার মানে সুগার অ্যাডেড যদি থাকে, আপনি 38% চান্স আপনি এটা মারা যাবেন। সেই জায়গায় আপনি যদি আপনার নর্মাল ডায়েটে থাকেন, 8% চান্স, এটা আপনার আয়ু কমিয়ে ফেলছে। আবার এই যে কোলোরেক্টাল সার্জারি, এই যে কোলোরেক্টাল যে ক্যান্সারটা বললাম, যে আপনি যখন হাই ফ্রুক্টোজ বেস বা এই যে সুগার বেস খাবারটা খাচ্ছেন, আপনার কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার চান্স হচ্ছে, এবং বর্তমানে কোলোরেক্টাল ক্যান্সারের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। সো এই যে চান্সেসগুলো বাড়ছে, এগুলো তো আমার লংগেভিটি কমিয়ে ফেলছে। সো আমার লংগেভিটি কমানোর আরেকটা যদি বলি, এই যে আমার এইজিং প্রসিডিউরটা এত দ্রুত হচ্ছে এগেইন, তাহলে আমার আয়ু কমে যাচ্ছে। এবং এইগুলো প্রত্যেকটা আপনি বলবেন যে রিসার্চে পাওয়া যাচ্ছে। সো ডেফিনেটলি আমার আয়ু তো কমেই যাচ্ছে সুগারের কারণে। এই যে চিনি আমরা এত রকম ফর্মে দেখি, একটা তো হচ্ছে কি যে ডাইরেক্ট চিনি যেটা আমরা চায়ে মিশাই, এছাড়াও তো ধরেন আপনার অনেকগুলো ইনডাইরেক্ট সোর্স অফ অনেক কিছুতে সুগার থাকে, বড় আমব্রেলা টার্মে। তো অনেক রকম খাবারে সুগার থাকে, সেটা ডোনাট হোক, সেটা কেক হোক, পেস্ট্রি হোক, চিপস হোক, প্রসেসড ফুড যেটাতে চিনি থাকে, সেটাও কি একই রকম ক্ষতিকর নাকি কম ক্ষতিকর? এখানে একটা জিনিস কি, যে প্রসেস ফুডটাকে আসলে আমরা বেটার ফুড না বলাই আমার কাছে মনে হয় কি ভালো। কারণ আলটিমেটলি খাবার তো ওই জিনিসটা যেটা আমাকে, আমার শরীরকে ভালো রাখছে, আমার পেট ভরছে, আমার একটা নিউট্রিশাস একটা ইফেক্ট আমি পাচ্ছি। কিন্তু এই যে প্রসেস ফুড বা আলট্রা প্রসেস ফুড, এটা জিনিসটা প্রত্যেকটার ভিতরে হিডেন সুগার থাকে, এবং সুগারের মানে লুকানো 262টা নাম আছে, যেটা আমি আপনি জানবো না, এবং বিভিন্নভাবে 4-5টা সোর্স থেকে সুগার ঢুকানো থাকে। আমি যে সিম্পলি বলি, দেখেন এই যে প্রসেস ফুডে আপনি বলেন যে ডোনাট, কেক বা হচ্ছে ঠান্ডা পানীয় যেগুলো, কোল্ড ড্রিঙ্কসগুলো বা বিভিন্ন জুস, এগুলো তো ডিরেক্ট সুগার আইটেম থাকেই, বা কফি বা যেগুলো আমরা খাই, যেগুলো করা। এগুলো বাদে আমরা যদি ফাস্ট ফুডের দিকে চলে যাই, বা প্রসেস ফুড যেটা, যেমন বার্গার, পিৎজা, এগুলাই কি আসলে সুগার আছে? বা বার্গারের পেটিটা থেকে সুগার থাকবে, বা সসেজে কি সুগার থাকবে? এগুলাতেও সুগার থাকে। এবং এটা আপনি বাসায় বানান সুগার ছাড়া, এবং দোকানে গিয়ে খান, বাচ্চারা দেখবেন পার্থক্য করবে, এটা ভালো লাগছে না বাসাটা বাইরেরটা। কেন? কারণ যে সুগার থাকে, কাজে সুগার থাকে সব কিছুতে। কতটুকু সুগার আসলে আমাদের জন্য দরকার, আর কতটুকু সুগার আসলে আমাদের জন্য অতিরিক্ত? আর মানে কি বুঝাইতে পারছি? মানে একটা হচ্ছে যে কতটুকু, মানে সুগারের কি কোনো দরকার নেই, মানে চিনির কোনো দরকার নেই আমাদের, থাকলে সেটা কতটুকু?
আর যদি আমি বলি যে দরকারের বাইরে কতটুকু আমাদের জন্য আসলে মোটামুটি সেফ আর কতটুকু আসলে আমাদের জন্য বিপজ্জনক? আচ্ছা, ফার্স্ট টাইম বলি যে সুগার কতটুকু আসলে আমাদের জন্য রাফলি নিই, ওটা বলছিলাম যেটা যে মেয়েদের জন্য মোটামুটি 3 to 6 টিস্পুন, ধরে নেন মোটামুটি 10 থেকে 12 গ্রামের মতো, 10 গ্রাম হলেই মোর দেন এনাফ। আর ছেলেদের জন্য 6 to 9 টিস্পুন, হ্যাঁ, যেটা 12 থেকে 14 গ্রাম। বাচ্চাদের জন্য ওইটা মোটামুটি আমরা বলি 4 গ্রাম বাচ্চাদের জন্য। সো এই যে দেখেন এতটুকু দরকার আমাদের, কিন্তু আমি যদি বলি জাস্ট নর্মাল একটা মানে বাচ্চা একটা যদি অরেঞ্জ জুস খায় বা ও যদি একটা মানে না ওর জুসের ভিতরে রাখি, আমি ডোনাটে যাই, ডোনাট তো পুরাটাই সুগার, জাস্ট একটা জুস, এবং এটা বলা হচ্ছে কি এটা ফলটাকে আমরা হচ্ছে কনসেন্ট্রেট করে দিচ্ছি। এখানে সে জাস্ট ওই 250 গ্রামের মধ্যে মানে লুকানো এবং বিভিন্ন সব কিছু মিলে আমি যদি দেখি 40 গ্রামের উপরে চিনি খেয়ে ফেলতেছে। ওর শরীরের তো এত চিনির প্রয়োজন নাই। এবং এখন আমরা যদি আসি যে আমাদের শরীরে আসলে কতটুকু চিনি বা কতটুকু গ্লুকোজ দরকার, চিনি তো না, গ্লুকোজ দরকার। আমাদের ব্রেইনের জন্য যে গ্লুকোজটা দরকার বা আমার শরীরের জন্য যে গ্লুকোজ দরকার, এটা তো আমরা ভাত খাই, এটা আমরা সবজি খাই, এটা আমরা তো বিভিন্ন রকমের কার্বোহাইড্রেট বেস খাই, তো আমরা ডাল খাচ্ছি, বিভিন্ন খাবার থেকেই তো ওই গ্লুকোজটা চলে আসতেছে আমার শরীরের যেটা দরকার। এবং খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আমি যদি নিউট্রিশনের বেস থেকে বলি, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এটা কিছু টার্ম, যেই মানে প্রোটিন বা ফ্যাটগুলো আমাদের শরীরে তৈরি হয় না, বাইরে থেকে দরকার, কিছু শরীরে তৈরি হয়। গ্লুকোজের জন্য কিন্তু এরকম কোনো এসেনশিয়াল গ্লুকোজ নাই। তার মানে আমার আপনার শরীরের জন্য এমন কোনো গ্লুকোজের দরকার নাই যেটা আমার বাহির থেকে ওই সাদা চিনি খেয়ে ঢুকাতে হবে। আমি ফল, শাক, সবজি, ভাত যা খাচ্ছি, ডাল, ওখান থেকে ওই গ্লুকোজ আমার ব্রেন পেয়ে যাচ্ছে। তার মানে আমাদের চিনি খাওয়ার কোনো দরকার নেই? না।